বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে অধ্যয়নরত বিবিএ তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রীকে আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি গোলদার মোহাম্মদ মুহিতুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ আছো, পরিবারের সাথে নিরাপদে অবস্থান করছো, স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করছো। একটি দীর্ঘ সময় ধরে তোমাদের নিয়মিত শ্রেণী কার্যক্রম বন্ধ আছে। তোমাদের নিয়মিত অধ্যয়ন যেন চলমান থাকে সেই কথা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রমের আয়োজন করেছে। এই বিশাল কর্মযজ্ঞে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি সুস্থ অবস্থায় তোমাদের সামনে উপস্থিত হতে পেরে এবং এই চমৎকার কার্যক্রমে সরাসরি আমাকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আমাদের এই ধারাবাহিক অনলাইন শ্রেণী কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করছো। তোমরা নিশ্চয়ই বিগত দুটি লেকচার কস্ট অ্যাকাউন্টিং এর উপর সেটি তোমরা দেখেছো। সেটি তোমাদের নিয়মিত অধ্যয়নে সহায়ক হয়েছে বলে আমাদের বিশ্বাস। আজ আমি কস্ট অ্যাকাউন্টিং এর উপরই দ্বিতীয় লেকচার পরিচালনা করব। আজ আমরা আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিং এর তৃতীয় অধ্যায় কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস, এই অধ্যায়ের বিষয়গুলো নিয়ে। তাহলে শুরুতেই আমরা চলে যাই কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস এই অধ্যায়ে সিলেবাসে কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে সেগুলো আমরা একে একে দেখে নেই। বেসিক অ্যাজাম্পশনস অ্যান্ড এক্সাম্পলস অফ কস্ট ফাংশনস, আইডেন্টিফাইং cost drivers, cost estimation methods, steps in estimating a cost function using quantitative analysis, high-low method, regression analysis method, evaluating cost drivers of the estimated cost function, nonlinear cost functions, and data collection and adjustment issues. এবার আমরা দেখব আমাদের লার্নিং আউটকামস কি হবে। আজকের আলোচনা শেষে যে বিষয়গুলো সম্পর্কে তোমরা পরিষ্কার ধারণা লাভ করবে তার মধ্যে আছে ব্যয় আচরণ, পরিবর্তনশীল ব্যয়, স্থির ব্যয়, আধা পরিবর্তনশীল ব্যয় বা মিশ্র ব্যয়, দীর্ঘকালে সকল ব্যয়ই পরিবর্তনশীল এরকম একটি কথা প্রচলিত আছে, সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আধা পরিবর্তনশীল ব্যয়কে বিভক্ত করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। আমরা বিশেষ করে দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করব, একটি হাই-লো মেথড, আরেকটি হলো লিস্ট স্কয়ার মেথড। তাহলে এখন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা দেখব ব্যয় আচরণ বা কস্ট বিহেভিয়ার। উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে কিছু কিছু ব্যয় পরিবর্তিত হয়। কিছু কিছু ব্যয় একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত অপরিবর্তিত থাকে এবং উক্ত স্তর অতিক্রম করার পর
পরিবর্তিত হয়, আবার কিছু কিছু ব্যয় মোটেই পরিবর্তিত হয় না। তাহলে ব্যয় এক এক সময় এক এক ধরনের আচরণ করে। ব্যয়ের এরূপ বৈশিষ্ট্যকে আমরা ব্যয় আচরণ বলছি। তাহলে এখন আমরা দেখে নিব আচরণের ভিত্তিতে ব্যয় শ্রেণী বিভাগ। প্রথমেই পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট, স্থির ব্যয় বা ফিক্সড কস্ট, মিশ্র ব্যয় বা আধা পরিবর্তনশীল ব্যয়ও বলে থাকি বা মিক্সড কস্ট। এখন এই তিন ধরনের ব্যয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট নিয়ে। যে সকল ব্যয় উৎপাদিত পণ্য সংখ্যার অনুপাতে বাড়ে বা কমে তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। এ ব্যয় মোট পরিবর্তনশীল কিন্তু একক প্রতি স্থির, যেমন কাঁচামাল, মজুরি ইত্যাদি। তাহলে পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে আমরা বলছি যে এটি আনুপাতিক হারে বাড়ে, এটি একক প্রতি বৃদ্ধি পেতে থাকে। এক ইউনিটের পরিবর্তনশীল ব্যয় যদি 30 টাকা হয়, তাহলে 2 ইউনিটের পরিবর্তনশীল ব্যয় 60 টাকা, 3 ইউনিটের 90 টাকা, এভাবে এটি আনুপাতিক হারে বাড়তে থাকে। সেটি কাঁচামালের ক্ষেত্রেও প্রযোজ্য, মজুরির ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু এখানে আরেকটি কথা বলা হয়েছে, মোট পরিবর্তনশীল ব্যয় একক প্রতি স্থির। এটি একক প্রতি স্থির, এই কথাটি বলা হয়েছে। অর্থাৎ এক ইউনিট 30 টাকা হলে পরবর্তী ইউনিটও 30 টাকা, অর্থাৎ দ্বিতীয় ইউনিটও 30 টাকা, তৃতীয় ইউনিটও 30 টাকা। এমন কিন্তু নয় যে প্রথম ইউনিট 30 টাকা, দ্বিতীয় ইউনিটে যায় 40 টাকা, তৃতীয় ইউনিটে যায় 50 টাকা, এমন কিন্তু নয়। প্রতি ইউনিটে 30 টাকা, অর্থাৎ একক প্রতি এটি কিন্তু স্থির। কিন্তু মোট যখন, তখন এটি পরিবর্তনশীল। সেটাই আমরা বলছি যে এটিকে আমরা বলছি পরিবর্তনশীল ব্যয়। তাহলে পরিবর্তনশীল ব্যয়ের একটি চিত্র আমরা দেখে নিই। এখানে দুটি লাইন উঠে গেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, একটি লাল আর একটি নীল রঙের। যে লাল রঙের লাইনটি চলে গেছে, এই লাল রঙের লাইনটিকেই কিন্তু আমরা বলছি ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়। এখানে নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে, এটি দ্বারা আমরা ইউনিট বোঝাচ্ছি, আর বাম পাশে যে সংখ্যাগুলি দেওয়া আছে সেটি দ্বারা আমরা কস্ট বা সেলস, এই টাকার পরিমাণকে আমরা বোঝাচ্ছি। তাহলে ভূমি অক্ষে আমাদের থাকবে ইউনিটস, আর লম্ব অক্ষে বা ওয়াই অক্ষে আমাদের থাকবে টাকা। এখন আমরা দেখে নেই কোন লাইনটি কে আমরা কি বলছি। আমরা নীল রঙের লাইনটিকে বলছি সেলস, আর লাল রঙের লাইনটিকে আমরা বলছি ভেরিয়েবল কস্ট। এবং এখানে প্রত্যেক লাইনের মাঝে মাঝে দেখবে একটু করে ফোঁটা দেওয়া আছে, অর্থাৎ আমাদের 2000 ইউনিটের জন্য কতটুকু ভেরিয়েবল কস্ট, 4000 ইউনিটের ভেরিয়েবল কস্ট কত, 6000 ইউনিটের ভেরিয়েবল কস্ট কত, সেটি আমরা চিহ্নিত করে দিয়েছি। তো এটিকে আমরা বলছি ভেরিয়েবল কস্টের একটি চিত্র। এখন আমরা দেখব ফিক্সড কস্ট, স্থির ব্যয়। উৎপাদিত পণ্যের হ্রাস বৃদ্ধির সাথে সাথে যে সকল ব্যয় অপরিবর্তিত থাকে তাকে স্থির ব্যয় বলে। এই ব্যয় মোট স্থির কিন্তু একক প্রতি পরিবর্তনশীল, যেমন ভাড়া, কর ইত্যাদি। তাহলে এখান থেকে আমরা যেটি পেলাম সেটি হলো, পণ্য উৎপাদন বৃদ্ধি পেলেও এই ব্যয় পরিবর্তিত হয় না, হ্রাস পেলেও এ ব্যয় পরিবর্তিত হয় না, এ ব্যয় স্থির থাকে। কিন্তু যেহেতু উৎপাদন একক পরিবর্তন হয়, তাই উৎপাদন একক দিয়ে ভাগ দিলে একক প্রতি এই ব্যয় পরিবর্তিত হয়ে যায়। যেমন আমরা যদি ধরে নেই ভাড়া বা করের কথা আমরা বলছি এখানে উদাহরণে, তো ভাড়ার কথাই যদি বলি, একটি কারখানার ভাড়া 50,000 টাকা।
সেখান থেকে যদি 25,000 একক পণ্য উৎপাদিত হয় তাহলে প্রতি এককের স্থির ব্যয় দাঁড়ায় 2 টাকা। যদি 50,000 একক উৎপাদিত হয় তাহলে প্রতি এককের উৎপাদন খরচ বা স্থির ব্যয়, উৎপাদন খরচের মধ্যে যে স্থির ব্যয় সেটি দাঁড়ায় 1 টাকা। আবার যদি 1 লক্ষ ইউনিট উৎপাদিত হয় তাহলে 50,000 ভাগ 1 লক্ষ অর্থাৎ 50 পয়সা। তার মানে যখনই আমাদের একক পরিবর্তন হয়ে যাচ্ছে, একক প্রতি স্থির ব্যয়ও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এজন্য আমরা বলছি স্থির ব্যয় একক প্রতি পরিবর্তনশীল কিন্তু মোট স্থির। 50,000 টাকা কিন্তু পরিবর্তন হয়নি। আমরা যদি 1 ইউনিটও উৎপাদন না করি তাহলেও আমাদের 50,000 টাকাই দিতে হবে। তার মানে উৎপাদনের সাথে এটি কোনোভাবেই সম্পর্কিত নয়। কি আমরা দেখব একটি চিত্রের মাধ্যমে। এখানে দেখো, আমি কার্সর দিয়ে দেখাই, এখানে নিচে একটা লাইন চলে গেছে, এটিকে আমরা ইউনিট বোঝানোর জন্য এই লাইনটা দিয়েছি। আর এই যে লাইনটি উপরের দিকে উঠে গেছে এই লাইনটিকে আমরা বলছি টাকা, কস্ট। তাহলে এটি ইউনিট, এটি টাকা। এখন এই ইউনিটের লাইনের বরাবর প্যারালাল, সমান্তরাল ভাবে ইউনিটের লাইনের সাথে আরেকটি লাল লাইন এদিকে সামনের দিকে চলে এসেছে, ডান দিকে চলে এসেছে। এই লাইনটিকে আমরা বলছি ফিক্সড কস্ট লাইন। আর যথারীতি আমাদের শূন্য থেকে একটি নীল লাইন উপরের দিকে উঠে গেছে, এটিকে আমরা বলছি সেলস। তাহলে যেহেতু এই ফিক্সড কস্ট লাইন আমাদের ইউনিটের সাথে সমান্তরাল ভাবে সামনের দিকে এগিয়ে গেছে, অর্থাৎ 0 ইউনিটেও যতটুকু আমাদের ফিক্সড কস্ট, আমাদের 8,000 ইউনিটেও আমাদের ততটুকুই ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট চেঞ্জ হয়নি, মোট স্থির ব্যয় স্থির রয়েছে, এটি পরিবর্তনশীল নয়। সেটাই আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি। এরপরে আমরা দেখব আরেকটি কস্ট, যেটিকে আমরা বলছি মিশ্র ব্যয় বা মিক্সড কস্ট। তাহলে কি ধরনের কস্টকে আমরা মিশ্র ব্যয় বলবো সেটি দেখে নেই। যে সকল ব্যয় সম্পূর্ণ পরিবর্তনশীল নয় আবার সম্পূর্ণ স্থিরও নয় তাকে মিশ্র ব্যয় বলে, যেমন টেলিফোন বিল, বিদ্যুৎ বিল ইত্যাদি। টেলিফোন বিল বা বিদ্যুৎ বিলের ক্ষেত্রে আমরা বলতে পারি যে তুমি যদি সারা মাস কোনো কিছু, যদি একটি বাসায় যদি কোনো কিছুই না চলে, ফ্যান, লাইট, ফ্রিজ সবকিছু যদি অফ থাকে, তারপরেও কিন্তু একটি বিদ্যুৎ বিল আসে। কেন? কারণ লাইন রেন্টটা ফিক্সড, মিটারের যে রেন্ট সেটি ফিক্সড। টেলিফোন বিলের ক্ষেত্রেও একই ব্যাপার, কিন্তু যদি ব্যবহার করা হয় তাহলে ইউনিটের সাথে সাথে কিছু পরিবর্তনশীল ব্যয়ও সেখানে যুক্ত হয়। তাহলে কিছু ব্যয় এখানে স্থির, আবার কিছু ব্যয় এখানে পরিবর্তনশীল। এজন্য এটিকে আমরা বলছি মিশ্র ব্যয় বা মিক্সড কস্ট। এই লাইনটি উঠে গেছে, দেখো কিছুটা উপরের দিকে উঠে, টাকার পরিমাণ কিছুটা উপরের দিকে উঠে তারপরে এটি উঠে গেছে, অর্থাৎ এই অংশটুকু ফিক্সড, তারপরে এটি ভেরিয়েবল হয়ে উঠে গেছে। এই জন্য এই লাইনটাকে আমরা বলছি মিক্সড কস্ট লাইন। এই যে লাল লাইন দেখছো, এটিকে আমরা বলছি মিক্সড কস্ট লাইন। এর মধ্যে দুই ধরনের কস্ট কিন্তু রয়েছে, একটি ফিক্সড কস্ট আর একটি হলো ভেরিয়েবল কস্ট। এবং এই দুটিকে মিলেই, এই দুটি কস্টকে একসাথে করেই আমরা একটি ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিয়েছি যে এই দুটি কস্টকে একসাথে করেই আমরা কিন্তু এই লাইনটিকে বলছি মিক্সড কস্ট। তাহলে আশা করি তোমরা মিক্সড কস্ট সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছো। এখন আমরা চলে যাই, আমাদের একটি কথা বলা হয় দীর্ঘকালে সকল ব্যয়ই পরিবর্তনশীল। অল কস্ট আর ভেরিয়েবল ইন দ্য লং রান। এই কথাটির অর্থ কি? এই কথাটি নিয়ে আমরা একটু এখন আলোচনা করব। আমরা দেখেছি আচরণের ভিত্তিতে ব্যয়কে 3 ভাগে ভাগ করা যায়। একটি হলো স্থির ব্যয়, একটি হলো পরিবর্তনশীল ব্যয়, আরেকটি হলো আধা পরিবর্তনশীল ব্যয়। এখন এই 3 ধরনের ব্যয়ের যে ধরন সেটি আমরা একটু দেখি। ডান দিকে আমরা ছকে ডান দিকে লিখে দিয়েছি যে স্থির ব্যয় নতুন স্তরে স্থির কখন? একটি নির্দিষ্ট স্তর বা সময়ের পর, অর্থাৎ
একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থির ব্যয় স্থির থাকে, অথবা একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত স্থির ব্যয় স্থির থাকে। সেটি কেমন সেটি আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরে নাও আমাদের যে ফ্যাক্টরিটি আছে সেই ফ্যাক্টরির ভাড়া 50,000 টাকা, কিন্তু একটি ফ্যাক্টরির তো একটি নির্দিষ্ট উৎপাদন ক্ষমতা থাকে। যে মেশিন রয়েছে, যে মেশিন সেট আপ রয়েছে, সেই মেশিন এক মাসে 1 লাখ ইউনিট প্রোডাক্ট তৈরি করতে পারে। তাহলে নির্দিষ্ট স্তর বলতে এখানে আমরা বোঝাচ্ছি 1 লাখ ইউনিট। এখন যদি কোনো কারণে এমন হয় যে রেগুলার 1 লাখের বেশি ইউনিটের অর্ডার আসছে, কখনো কখনো 1.5 লাখ ইউনিটের অর্ডার আসে, কখনো কখনো 2 লাখ ইউনিটের অর্ডার আসে, তখন মালিক পক্ষ চিন্তা করে যেহেতু এই পণ্যের ডিমান্ড আছে, তাহলে আমরা আরেকটি ফ্যাক্টরি স্থাপন করতে পারি। আরেকটি ফ্যাক্টরি স্থাপন করতে গেলে স্বাভাবিকভাবেই দ্বিগুণ স্থির ব্যয় হবে। তাহলে দ্বিগুণ স্থির ব্যয় যদি হয়, তার মানে একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত কিন্তু এটি স্থির ছিল, এখন কিন্তু সেটি পরিবর্তনশীল ঠিক না, নতুন স্তরে যে এটি আবার স্থির হলো। অর্থাৎ আগে যদি 1 লাখ টাকা খরচ হতো, এই ফ্যাক্টরিটির ভাড়া হিসাবে যদি 1 লাখ টাকা দেওয়া হতো, তাহলে এখন আরেকটি ফ্যাক্টরি ভাড়া নিলে 2 লাখ টাকা খরচ হবে। তাহলে নতুন স্তরে যে এটি স্থির হলো। আবার কখনো কখনো সময়ের সাথেও স্থির ব্যয় পরিবর্তন হয়। যেমন একটি ফ্যাক্টরি 10 বছর ধরেই ভাড়া আছে 1 লাখ টাকা, কিন্তু সারা জীবনই কি এর ভাড়া 1 লাখ টাকাই থাকবে? সবকিছুরই তো দ্রব্যমূল্য যেমন বাড়ে, তেমন স্বাভাবিকভাবে ভাড়াও কিন্তু বাড়ে। তাহলে একটি নির্দিষ্ট সময় পরে যেয়ে কিন্তু এটিও বৃদ্ধি পেতে পারে। তাহলে আমরা বলছি যে সময় একটি নির্দিষ্ট সময় পর অথবা একটি নির্দিষ্ট স্তর পর স্থির ব্যয়ও পরিবর্তন হতে পারে, তবে এটি আনুপাতিক হারে নয়, বরং নতুন স্তরে যে এটি আবার স্থির হয়। হয়তোবা আগে 1 লাখ টাকা ছিল, এখন 1,20,000 টাকা হয়ে গেছে, কিন্তু 1,20,000 টাকা যেও সেটি কিন্তু স্থির হয়েছে, কিন্তু পরিবর্তন কিন্তু হয়েছে। আগে 1 লাখ ছিল, এখন 1,20,000। অথবা যদি দুটি ফ্যাক্টরির কথা যে বললাম, আগে 1 লাখ টাকা ফ্যাক্টরি ভাড়া ছিল, এখন দুটি ফ্যাক্টরির ভাড়া 2 লাখ টাকা, তার মানে এটি কিন্তু পরিবর্তন হলো। আর পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীল, এটি তো বলার অপেক্ষাই রাখে না। আধা পরিবর্তনশীল ব্যয় সেটিও আংশিক পরিবর্তনশীল। তার মানে আমরা যেটি দেখলাম সেটি হলো তিনটি ব্যয়ই কোনো না কোনো সময় পরিবর্তন হচ্ছে। এজন্য আমরা বলছি উৎপাদন নির্দিষ্ট স্তর অতিক্রম করলে স্থির ব্যয় নতুন স্তরে পৌঁছায়, একইভাবে নির্দিষ্ট সময় অতিক্রম করার পর স্থির ব্যয় নতুন স্তরে পৌঁছায়। নতুন স্তরে পৌঁছানোর পর স্থির ব্যয় আবার স্থির হয়। যেহেতু নির্দিষ্ট স্তর বা সময়ের পর স্থির ব্যয়েরও হ্রাস বৃদ্ধি ঘটে, তাই দীর্ঘকালে সকল ব্যয়ই পরিবর্তনশীল। কেন আমরা স্থির ব্যয়ের উপর ফোকাস করলাম? কারণ পরিবর্তনশীল ব্যয় তো আগেই পরিবর্তনশীল, আধা পরিবর্তনশীল ব্যয় সেটিও আংশিক পরিবর্তনশীল। শুধুমাত্র স্থির ব্যয় নিয়ে হয়তোবা প্রশ্ন উঠতে পারে, কিন্তু সেটিও আমরা দেখলাম একটি নির্দিষ্ট স্তর বা নির্দিষ্ট সময় পর সেটিও হ্রাস বৃদ্ধি ঘটছে, তার মানে এটিও পরিবর্তন হচ্ছে। তার মানে দীর্ঘকালে সকল ব্যয়ই পরিবর্তনশীল। একটি লম্বা সময়ের জন্য যদি আমরা চিন্তা করি, তাহলে সকল ধরনের ব্যয়কেই কিন্তু আমরা পরিবর্তনশীল দেখি, সেটি এখানে বোঝানো হচ্ছে। তাহলে আমরা সেটি যদি চিত্রের মাধ্যমে দেখি, তাহলে এখানে দেখো লাল কয়েকটি লাইন দেওয়া আছে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ সিঁড়ির মতো উঠে গেছে। এটি কিন্তু এক স্তর থেকে আরেক স্তরে চলে গেছে। যেমন প্রথমে ছিল 1 নাম্বার স্তরে, তারপরে 2 নাম্বার স্তরে উঠে গেছে, 3 নাম্বার স্তরে উঠে গেছে, 4 নাম্বার স্তরে উঠে গেছে। অর্থাৎ স্টেপ ফিক্সড কস্ট বলছি আমরা এটাকে। স্টেপ বাই স্টেপ এটা উপরের দিকে উঠে যাচ্ছে। সময় যত সামনের দিকে আগাচ্ছে তত সবকিছুরই খরচ বাড়ছে, খুব স্বাভাবিকভাবেই স্থির ব্যয়ও কিছুটা হলেও পরিবর্তিত হচ্ছে। এজন্য আমরা বলছি cost which are constant for a relevant range of activity and raise a new constant level once that range exceeded.
আমরা ফর এক্সাম্পল হিসেবে রেন্টকে ইউজ করেছি এবং দেখেছি এখানে একটি সিঁড়ির মতো, এই চিত্রটা কিন্তু দেখতে পাচ্ছ একটি সিঁড়ির মতন অবস্থান নিয়েছে, যেটি সময়ের সাথে সাথে কিন্তু ধাপে ধাপে এটি উপরের দিকে উঠছে। তাহলে স্টেপ ফিক্সড কস্ট সেটিও কিন্তু তার আচরণের ভিত্তিতে কিছুটা হলেও পরিবর্তনশীল। এজন্য আমরা দীর্ঘমেয়াদে দীর্ঘ সময়কালে সকল ব্যয়কেই পরিবর্তনশীল হিসেবে দেখি। এজন্য আমরা বলছি অল কস্ট আর ভেরিয়েবল ইন দ্য লং রান। এখন আমরা দেখব আধা পরিবর্তনশীল ব্যয়কে বিভক্ত করার পদ্ধতি। বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা চলে আসি আমাদের হাই অ্যান্ড লো পয়েন্টস মেথড, উচ্চ ও নিম্ন বিন্দু পদ্ধতি। এই মেথডে আমরা দেখছি এই পদ্ধতিতে সর্বোচ্চ স্তরের ব্যয় থেকে সর্বনিম্ন স্তরের ব্যয়ের যে পার্থক্য দেখা যায় তাকে সর্বোচ্চ ও সর্বনিম্ন স্তরের কার্যমাত্রা বলতে আমরা এখানে বোঝাচ্ছি উৎপাদন একক, তাদের যে ব্যবধান সেটি দিয়ে ভাগ করলে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় পাওয়া যায়। অর্থাৎ উপরে থাকবে আমাদের সর্বোচ্চ ব্যয় থেকে সর্বনিম্ন ব্যয়কে বাদ দেওয়ার পর যে ব্যয়টি থাকবে সেই ব্যয়ের ব্যবধান, আর নিচে থাকবে উৎপাদনের এককের ব্যবধান, অর্থাৎ সর্বোচ্চ উৎপাদন এবং সর্বনিম্ন উৎপাদনের মধ্যে যে ব্যবধান সেই ব্যবধানকে আমরা বলছি যে উৎপাদনের ব্যবধান, উৎপাদন এককের ব্যবধান। সেটি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা দেখে নেই সূত্রটি কেমন হবে। ইউনিট ভেরিয়েবল কস্ট, সেটির সূত্র হবে এরকম: ডিফারেন্স বিটুইন টোটাল মিক্সড কস্ট। টোটাল মিক্সড কস্টের ডিফারেন্স বলতে আমরা বুঝাচ্ছি সর্বোচ্চ মিক্সড কস্ট এবং সর্বনিম্ন স্তরের মিক্সড কস্টের যে ব্যবধান সেটি। আর নিচে থাকবে ডিফারেন্স বিটুইন হাই অ্যান্ড লো অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি বলতে আমরা এখানে বুঝাচ্ছি উৎপাদন একক। তাহলে এখান থেকে আমরা যখন পেয়ে যাব আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ইউনিট ভেরিয়েবল কস্ট এটাকে আমরা বলছি, এই ভেরিয়েবল কস্ট পার ইউনিট পাওয়ার পর সেটি আমরা যদি আমাদের মিক্সড কস্টের মধ্যে প্রয়োগ করি তাহলে আমরা ফিক্সড পোরশনও পেয়ে যাব। কিভাবে? টোটাল মিক্সড কস্ট থেকে আমরা বাদ দিব এনি অ্যাক্টিভিটি লেভেল। এনি অ্যাক্টিভিটি লেভেল বলতে আমরা বুঝাই হাইয়েস্ট লেভেল অথবা লোয়েস্ট লেভেল, যেটাই আমরা ধরি না কেন তার সাথে আমরা গুণ করব ইউনিট ভেরিয়েবল কস্ট। এখন এনি অ্যাক্টিভিটি লেভেল বলতে আমরা যদি হাইয়েস্ট লেভেলটা ধরি তাহলে টোটাল মিক্সড কস্টটাও আমরা হাইয়েস্ট লেভেলেরটা ধরবো, আর যদি লোয়েস্ট লেভেল ধরি তাহলে টোটাল মিক্সড কস্টটাও আমরা লোয়েস্ট লেভেলেরটা ধরবো। তাহলে আমরা এখন একটি উদাহরণ দেখব, এক্সাম্পলের মাধ্যমে দেখলে আমাদের বুঝতে আরো সহজ হবে, আরো পরিষ্কারভাবে আমরা মেথডটি বুঝতে পারবো। তাহলে আমরা দেখি, এখানে বলা আছে ক্যালকুলেট fixed and variable cost from the mixed cost given below for the month of May to August of a company। তার মানে মে থেকে আগস্ট পর্যন্ত কোম্পানির বিভিন্ন তথ্য দেওয়া আছে। কি কি তথ্য দেওয়া আছে? একটি হলো প্রোডাকশন ইউনিট দেওয়া আছে, আরেকটি হলো মিক্সড কস্ট, কোম্পানির মিক্সড কস্ট কত সেটি দেওয়া আছে। এখান থেকে হাইলো মেথডের মাধ্যমে আমরা বের করব আমাদের ভেরিয়েবল কস্ট কত এবং ফিক্সড কস্ট কত। তাহলে আমরা সলিউশনে চলে যাই। আমরা ধাপে ধাপে দেখি যে আমাদের প্রথমে দেখব আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত হয়, তারপর আমরা সেখান থেকে বের করব যে আমাদের ফিক্সড পোরশন কত। তাহলে প্রথমে আমরা ভেরিয়েবল কস্টের সূত্র ব্যবহার করি। এখানে আমাদের উপরে থাকবে আমরা বলেছিলাম কস্ট, মিক্সড কস্ট এবং মিক্সড কস্টের ব্যবধান। সর্বোচ্চটা এখানে আছে মিক্সড কস্টের মধ্যে। দেখো এখানে মে মাসে 32,000, জুন মাসে 30,000, জুলাই মাসে 34,000, আগস্ট মাসে 36,000। এখান থেকে আমরা সব থেকে বড় যেটি সেটি হলো 36,000 এবং সব থেকে ছোট যেটি সেটি হলো 30,000। আমরা সব থেকে বড় 36,000 থেকে সব থেকে ছোট 30,000কে বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা উপরে পেলাম 6,000 টাকা, আর নিচে আমরা সব থেকে বড় বেশি ইউনিট আগস্ট মাসে 15,000 ইউনিট, আর সব থেকে কম ইউনিট জুন মাসে 12,000 ইউনিট
এই দুটির ব্যবধান আমরা নিচে লিখব। তাহলে 15,000 থেকে যদি আমরা 12,000 বাদ দিয়ে দিই, আমাদের থাকলো 3,000 ইউনিট। এখন আমরা 6,000 টাকাকে যদি 3,000 ইউনিট দিয়ে ভাগ করি, তাহলে আমাদের পার ইউনিট ভেরিয়েবল কস্ট দাঁড়ায় 2 টাকা। তাহলে আশা করছি হাইলো মেথডের মাধ্যমে কিভাবে ভেরিয়েবল কস্ট পার ইউনিট ক্যালকুলেট করতে হয় সেটি তোমরা বুঝতে পেরেছো। এখন এই 2 টাকা পার ইউনিট যেটি আমাদের বের হলো, সেটি যদি আমরা আমাদের ফিক্সড পোর্শন খুঁজে বের করার জন্য ব্যবহার করি, তাহলে আমরা এখানে সর্বোচ্চটা নিয়ে কাজ করেছি। প্রথমে দেখো, তাহলে সর্বোচ্চ মিক্সড কস্ট ছিল 36,000 টাকা এবং তার ইউনিট ছিল 15,000। তাহলে 36,000 টাকা থেকে আমরা বাদ দিয়েছি 15,000 ইন্টু আমাদের পার ইউনিট ভেরিয়েবল কস্ট 2 টাকা। তাহলে 15,000 তার সাথে যদি 2 টাকা গুণ করা হয় তাহলে 30,000 টাকা। সেই 30,000 টাকাকে আমরা যদি 36,000 টাকা থেকে বাদ দেই, তাহলে আমাদের হাতে থাকে 6,000 টাকা। এই 6,000 টাকাকে আমরা বলছি আমাদের ফিক্সড পোর্শন। এখন এটিতে আমরা সর্বোচ্চটা ব্যবহার করে পেলাম, তাহলে সর্বনিম্নটা ব্যবহার করেও কি আমরা একই জিনিস পাবো সেটি আমরা দেখি। আমরা যেহেতু আমরা 2 টাকা আমাদের ভেরিয়েবল কস্ট পাচ্ছি, তাহলে এখন আমরা 30,000 টাকার উপর যদি এটি প্রয়োগ করি, যেটি ছিল আমাদের লোয়েস্ট কস্ট, তাহলে 30,000 টাকা যখন আমাদের লোয়েস্ট মিক্সড কস্ট, তখন আমাদের প্রোডাকশন 12,000 ইউনিট। তাহলে 12,000 ইউনিট 2 টাকা করে হলো 24,000 টাকা। আমরা যদি 30,000 টাকা থেকে 24,000 বাদ দিয়ে দেই, তাহলেও কিন্তু আমরা ফিক্সড পোর্শন 6,000 টাকাই পাই। তার মানে হলো 6,000 টাকা সবগুলোর ক্ষেত্রেই কিন্তু ফিক্সড। এটি হলো ফিক্সড কস্ট, আর বাকিগুলো হলো বাকি যে পোর্শন সেটিকে আমরা বলছি ভেরিয়েবল কস্ট। তাহলে এই যে মেথড, এই মেথডকে বলছি আমরা হাই অ্যান্ড লো পয়েন্টস মেথড। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো হাই অ্যান্ড লো পয়েন্টস মেথডের মাধ্যমে আমরা কিভাবে আমাদের একটি ম্যাথমেটিক্যাল সলিউশন করব। এখন আমরা চলে যাই আমাদের আধা পরিবর্তনশীল ব্যয়ের ক্যালকুলেট করার জন্য আরেকটি পদ্ধতি, যেটিকে আমরা বলছি লিস্ট স্কোয়ার মেথড। এটাকে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস মেথডও বলে থাকি। তাহলে আমরা এখন দেখব এই লিস্ট স্কোয়ার মেথড বা রিগ্রেশন অ্যানালাইসিস মেথড এটি কিভাবে করা হয়। এখানে বলা হচ্ছে এ পদ্ধতিতে গড় উৎপাদনের পার্থক্য এবং ব্যয়ের পার্থক্যের গুণফলকে গড় উৎপাদনের পার্থক্যের বর্গ দ্বারা ভাগ করে পরিবর্তনশীল ব্যয়ের হার নির্ণয় করা যায়। এখানে সূত্রটি আমরা বলছি y সমান a প্লাস bx। এখন আমরা দেখব এই y বলতে আমরা কি বুঝি, a বলতে কি বুঝি, b বলতে কি বুঝি এবং x বলতে কি বুঝি। এখানে y বলতে আমরা বলছি এভারেজ মিক্সড কস্ট, a ফিক্সড কস্ট, b ভেরিয়েবল কস্ট পার ইউনিট, x ভলিউম অফ এভারেজ প্রোডাকশন। তাহলে আমরা উপাদানগুলো চিনে ফেললাম। এখন আমাদের সূত্রে এটি প্রয়োগ করতে সহজ হবে। আমাদের একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখব। এক্সাম্পল 2, এখানে বলা হচ্ছে ইন এ ফ্যাক্টরি প্রোডাকশন অফ 4 মান্থস আর অ্যাজ ফলোজ। 4 মাসের প্রোডাকশনের ইনফরমেশন দেওয়া আছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। এখানে আগের মতোই প্রোডাকশন ইন ইউনিট দেওয়া আছে এবং মিক্সড কস্ট দেওয়া আছে। আমরা আগে প্রয়োগ করেছিলাম হাই লো মেথড, এখন আমরা প্রয়োগ করব লিস্ট স্কোয়ার মেথড। তাহলে আমাদের এখান থেকে ক্যালকুলেট করতে বলা হয়েছে ক্যালকুলেট ফিক্সড এন্ড ভেরিয়েবল কস্ট আন্ডার লিস্ট স্কোয়ার মেথড। যেহেতু আমাদের মেথড উল্লেখ করে দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মেথডেই করতে হবে। তাহলে আমরা এখন সলিউশনে চলে যাই। আমরা দেখি কিভাবে এটি করব। আমাদের ছকের মাধ্যমে এটি করতে হবে। আমরা ছকটা দেখি। প্রথমে আমাদের প্রথম কলামে দেওয়া আছে মান্থ, এটি আমাদের অঙ্কেই দেওয়া ছিল, আমাদের প্রবলেমের মধ্যেই দেওয়া ছিল। দ্বিতীয় কলামে আমাদের দেওয়া আছে প্রোডাকশন ইন ইউনিট, এটিও আমাদের প্রবলেমের মধ্যে দেওয়া ছিল। আমরা শুধু যে কাজটি করেছি সেটি হলো আমরা যোগফলটি বের করে 1400 ইউনিট এটি আমরা নিচে লিখেছি। মিক্সড কস্ট আমাদের দেওয়া আছে, সেটিও আমাদের প্রবলেমের মধ্যে দেওয়া ছিল। আমরা শুধু যেটি করেছি সেটি হলো আমরা যোগফলটা নামিয়েছি 19,000 টাকা। তাহলে আমাদের ইউনিট
টোটাল ইউনিট 1400 ইউনিট এবং টোটাল টাকা 19,000 টাকা। এরপরে আমরা যেটি করব সেটি হলো যে আমরা আরো 4টি কলাম তৈরি করব। এই 4টি কলামে আমরা চতুর্থ কলামে লিখেছি dx সমান x মাইনাস 350। এখন 350 আমরা কোথায় পেলাম? 350 আমরা পেলাম আমাদের এভারেজ ইউনিট। এভারেজ ইউনিট আমরা কিভাবে ক্যালকুলেট করব? 1400 আমাদের টোটাল ইউনিট, সেটি আছে 4 মাসের। তাহলে 4 মাসের যদি 1400 হয় তাহলে এক মাসের 350। 1400কে আমরা 4 দিয়ে ভাগ করলে আমাদের এভারেজটি বের হবে, সেটিকে আমরা বলছি এভারেজ ইউনিট 350। আর এক্স বলতে আমরা জুলাই মাসের ক্ষেত্রে 320, আগস্ট মাসের ক্ষেত্রে 410, সেপ্টেম্বরের ক্ষেত্রে 340, অক্টোবরের ক্ষেত্রে 330, এভাবে আমরা ক্যালকুলেট করছি। তাহলে 320 থেকে আমরা যদি 350 বাদ দেই তাহলে আমাদের থাকে -30। 410 থেকে আমরা 350 বাদ দিলে আমাদের হাতে থাকে 60 ইউনিট। 340 থেকে আমরা যদি 350 বাদ দেই আমাদের হাতে থাকে -10 ইউনিট। 330 থেকে 350 বাদ দিলে -20 ইউনিট। তাহলে আমরা আমাদের চতুর্থ কলামের ক্যালকুলেশন কিন্তু করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পঞ্চম কলামের ক্যালকুলেশন করব dy। এবার আমরা y এর ঘরের ক্যালকুলেশন করব। আমরা প্রোডাকশনকে x ধরছি আর মিক্সড কস্টকে আমরা y ধরছি। তাহলে আমাদের এই y এর ঘরের ক্যালকুলেশন কিভাবে করব? আমরা বলেছিলাম y সমান এভারেজ মিক্সড কস্ট। তাহলে প্রথমেই আমাদের এভারেজ মিক্সড কস্টটা বের করতে হবে। আমাদের এভারেজ মিক্সড কস্ট কিভাবে বের করব? আমাদের টোটাল মিক্সড কস্ট এখানে আছে 19,000 টাকা। এই 19,000 টাকাকে আমরা 4 মাস দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের দাঁড়াবে আমাদের এভারেজ মিক্সড কস্ট 4,750 টাকা। এখন আমাদের ইন্ডিভিজুয়াল ওয়াই বলতে জুলাই মাসের ওয়াই 4,600 টাকা, আগস্ট মাসের ওয়াই 5,050 টাকা, সেপ্টেম্বর মাসের ওয়াই 4,700 টাকা এবং অক্টোবর মাসের ওয়াই 4,650 টাকা। এখন দেখো আমরা এই 4,600 টাকা থেকে আমরা যদি আমাদের যে এভারেজ 4,750 টাকা সেটি বাদ দেই তাহলে প্রথমে জুলাই মাসের DY বের হয় -150। আগস্ট মাসে আমরা 5,050 থেকে বাদ দিচ্ছি 4,750, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 300। সেপ্টেম্বর মাসে একই নিয়মে আমাদের 4,700 থেকে 4,750 বাদ দিলে -50 এবং অক্টোবর মাসে 4,650 থেকে 4,750 বাদ দিলে দাঁড়ায় -100। তাহলে আশা করি এই dx এবং dy এই দুটি ঘরের ক্যালকুলেশন তোমরা বুঝতে পেরেছো। যদি এই দুটি ঘরের ক্যালকুলেশন তোমরা বুঝে ফেলে থাকো তাহলে এখন আমরা চলে যাব আমাদের এই 6 নাম্বার ঘর, যেটি আমরা বলছি 6 নাম্বার ঘর dx ইন্টু dy, অর্থাৎ এই যে দুটি ঘর এই দুটি ঘরের গুণফল আমরা এখানে বসাবো। যেমন এই -30 এবং -150 এই দুটিকে গুণ করলে আমরা পাই 4,500। 30-এর সাথে 50 গুণ করেছি আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হয়ে গেল 4,500। 60-এর সাথে গুণ করলাম 300, পেয়ে গেলাম 18,000। -10-এর সাথে গুণ করলাম -50, পেয়ে গেলাম 500। -20-এর সাথে গুণ করলাম 100, তাহলে পেয়ে গেলাম 200। এখন আমরা এই কলামটাকে যোগ করছি 4,500, 18,000, 500, 2,000 এই সবগুলোকে যোগ করলে আমাদের যোগফল দাঁড়ায় 25,000, যেটিকে আমরা বলছি সামিশন dx dy। সেটির যোগফল দাঁড়ালো আমাদের 25,000। এই 25,000 টাকা আমাদের কিন্তু সূত্রে প্রয়োগের ক্ষেত্রে কাজে লাগবে। আর আমরা
dx স্কয়ার, অর্থাৎ এই যে dx যে ঘরটি আছে আমাদের ইউনিটের থেকে যে ঘরটি আমাদের বের হয়েছে dx, এই ঘরের স্কয়ার করলে অর্থাৎ 30-এর -30 কে স্কয়ার করলে 900, যেহেতু স্কয়ার করলে মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে এখানে কিন্তু আর কোনো মাইনাস থাকছে না। তাহলে 30 কে স্কয়ার করলে 900, 60 কে স্কয়ার করলে 3600, 10 কে স্কয়ার করলে 100 এবং 20 কে স্কয়ার করলে 400। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম আমাদের যোগফল। যদি আমরা এটাকে যোগ করি তাহলে আমাদের দাঁড়ায় 900, 3600, 100 এবং 400। এই সবগুলোকে যোগ করলে আমরা পাই আমাদের টোটাল 5000। তাহলে সামেশন ডিএক্স অর্থাৎ এই কলামের সর্বশেষ কলামের যোগফল আমরা পেয়ে গেলাম 5000। তাহলে আমরা লাস্ট দুইটি ঘরের যোগফল কিন্তু করে ফেললাম এবং এই দুইটি ঘরের যোগফলই আমাদের সূত্রে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এখন দেখি আমাদের সূত্রটা কেমন। আমাদের এভারেজ প্রোডাকশন আমরা কিভাবে ক্যালকুলেট করব, আমরা যেটি মুখে মুখে ক্যালকুলেট করেছি এখন সেটি দেখি। যে টোটাল প্রোডাকশন আমাদের 1400, সেটিকে আমরা 4 দিয়ে ভাগ করেছি, তাহলে আমাদের আসলো 350। এখন আবার একই নিয়মে টোটাল মিক্সড কস্ট, সেটির এভারেজ 19000 ভাগ 4 সমান 4750, যেটি আমরা আমাদের চতুর্থ কলাম এবং পঞ্চম কলামে ব্যবহার করেছি। এরপরে আমরা দেখে নেই যে আমাদের সূত্রটা কেমন। ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এটি সূত্র হলো সামেশন ডিএক্স ইন্টু ডিওয়াই ডিভাইডেড বাই সামেশন ডিএক্স হোল স্কয়ার। এখন এটি হলো কি আমাদের সর্বশেষ যে দুইটি কলাম, সেই দুইটি কলাম থেকে আমরা যে ফলাফলটি পেয়েছিলাম সেটি। সর্বশেষ কলামের আগের কলাম থেকে আমরা পেয়েছিলাম সামেশন ডিএক্স ইন্টু ডিওয়াই সমান 25,000 টাকা, আর সামেশন ডিএক্স স্কয়ার এটি আমরা পেয়েছি সর্বশেষ কলাম থেকে, এটি হলো 5000। তাহলে 25,000 টাকাকে যদি আমরা 5000 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট দাঁড়ায় 5 টাকা। তাহলে আমরা পার ইউনিট ভেরিয়েবল কস্ট কিন্তু ক্যালকুলেট করে ফেললাম। এখন আমরা যদি এটি আমাদের ইকুয়েশনের মধ্যে বসাই, আমাদের ইকুয়েশনটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, y সমান a প্লাস bx। আমরা উপাদানগুলো বলেছিলাম কি কি আমাদের উপাদান, যে y সমান আমাদের এভারেজ মিক্সড কস্ট, a কে আমরা বলেছিলাম ফিক্সড কস্ট, b কে আমরা বলেছিলাম ভেরিয়েবল কস্ট পার ইউনিট, আর x কে আমরা বলেছিলাম ইউনিট, এভারেজ ইউনিট। সেই উপাদানগুলো আমরা এখন ইকুয়েশনের মধ্যে বসালাম। তাহলে দেখো ইকুয়েশনটাকে যদি আমরা এখন সমাধান করার চেষ্টা করি তাহলে 5 ইন্টু 350, তাহলে 1750, তাহলে a প্লাস 1750। এখন যদি আমরা এর মানটা বের করতে চাই তাহলে 4750, সেখান থেকে আমরা 1750 কে বাদ দিব। আমরা যদি স্থান পরিবর্তন করি, আমাদের ইকুয়েশনের মধ্যে যদি কোনো ফিগারের স্থান পরিবর্তন করি অর্থাৎ সাইড পরিবর্তন করি তাহলে তার চিহ্নটাও কিন্তু পরিবর্তন হয়ে যায়। আমাদের এই 1750 ইউনিটের আগে ছিল প্লাস, এখন যেহেতু এটি বাম পাশে চলে আসছে এজন্য এটি হয়ে যাচ্ছে মাইনাস। তাহলে আমাদের এর মান দাঁড়ালো 3000। তাহলে 3000কে আমরা বলছি ফিক্সড কস্ট, মানে 3000 টাকা। তাহলে আমরা কিন্তু আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট 5 টাকা এবং ফিক্সড কস্ট 3000 টাকা, এই দুটি তথ্যই কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা চলে যাই আমাদের আলোচনা শেষের পথে। আমাদের আলোচনা শেষ, আমরা এখন তোমাদের সামনে যে বইটি উপস্থাপন করছি সেটি হলো আমাদের হর্নগ্রেনের বই। আমি প্রতি লেকচারেই তোমাদের বলি যে চার্লস টি হর্নগ্রেন, শ্রীকান্ত এম ডটার এবং জর্জ ফস্টার, এই তিনজন মিলে এই বিখ্যাত বইটি লিখেছে, যেটি কস্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে একটি রেফারেন্স বই হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। এছাড়াও বাংলাদেশি রাইটারের 3টি বই আমি এই লেকচারটি তৈরি করার ক্ষেত্রে সহায়তা নিয়েছি। কমার্স পাবলিকেশন, সমন্বয় প্রকাশনী এবং আজিজিয়া বুক ডিপো। তো
তোমরা তোমাদের নিয়মিত অধ্যয়নের কাজে এই 3টি বইও ব্যবহার করতে পারো। এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমরা সবাই সাবধানে থাকবে, ঘরে থাকবে এবং সুস্থ থাকবে। Stay home, stay safe. Thank you for all.